আমরা ফরহাদ ভাই এখানে যে মানে ইয়ের সাথে যুক্তরাষ্ট্রের সাথে মানে বিবৃতি যারা দিয়েছে তাদের মধ্যে আমি দেখি যে আমার দেশ আমরা যে দেশে আছি যুক্তরাজ্য আছে, বুলগেরিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ওরা মানে ইরানকে কেন সতর্ক করবে? আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড দিতে থাকুক না, শোনেন ওই বিবৃতি পর্যন্তই থাকে, এটা না বিবৃতি পর্যন্তই। They will not come to take any military action against Iran. ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণে তারা আসবে না। বিবৃতি দিলে কি হবে? আমি খারাপ, বহুত খারাপ, অমুক তমুক, আপনি বিবৃতি দিতে থাকেন আর আমি করতেই থাকি, কি হবে? কিছুই হবে না। বিবৃতিতে কিছু প্রেস রিলিজ দিয়ে কোনো কাজ হয়। ট্রাম্প তো আবারও মাথা গরম, ট্রাম্প আবারও মানে ইয়ে দিচ্ছে, এই যে এখন যদি শর্ত না মানে তাহলে 24 ঘন্টার মধ্যে আবারও হামলা করবে। তো ও হামলা করে তো টিকতে পারছে না। হামলা করে কি লাভ? এগুলো হামলা হলো সার্জিক্যাল স্ট্রাইক। ইট ইজ সিম্পলি দ্য মিলিটারি স্ট্রাইক। এটা তো ইরানের বড় ধরনের কোনো ক্ষতি হচ্ছে না, ইরানের সরকারও বদল হবে না, ইরানের মাটিতে কোনো আমেরিকান সৈন্য নামতেও পারছে না, হরমুজটাও দখল নিতে পারবে না, তাদের ইউরেনিয়ামেরও কোনো ক্ষতি হচ্ছে না। Position of uranium of Iran is in a particular status that anytime Iran can get nuclear atom bomb. No problem. মাঝখান দিয়ে মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। মধ্যপ্রাচ্য তো মানে তাদের সাথে তাল মিলায় চলতে গিয়ে মধ্যপ্রাচ্য অস্থিরতা বাড়তেছে, সাধারণ মানুষের অস্থিরতা বাড়তেছে। আমাদের বাংলাদেশি ভাইরা, প্রবাসী ভাইরা সেখানে আছে মধ্যপ্রাচ্যে, তারা তো একটা আতঙ্কের মধ্যে আছে। আমরা তো তাদেরকে নিয়ে আসলে চিন্তিত ভাই। মানে তোমরা ইয়ে করতেছো, বাট আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে তো আমরা চিন্তায় আছি। তো এটা তো আমার মনে হয় কি এটা আমাদের রেমিটেন্সের উপরে প্রভাব পড়ছে। কেন জানেন? আমাদের তো প্রায় প্রতিটা গ্রামে প্রচুর লোক আপনার মধ্যপ্রাচ্যে থাকে, দুবাই, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, ওমানে প্রচুর লোক আমাদের সারা বাংলাদেশেই থাকে। তো রেমিটেন্স একটা বিরাট অর্থনৈতিক শক্তি বাংলাদেশের, এবং রিজার্ভের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি ডেলিভারেটলি আমাদের রিজার্ভকে সচল রাখছে এই রেমিটেন্স। তো এই ধরনের যুদ্ধ যদি বেশি দিন কন্টিনিউ করে, সেটা প্রত্যেক দেশে, শুধু বাংলাদেশ না, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, তারপর শ্রীলঙ্কা বলেন, এই অঞ্চলের লোকগুলো তো আসলে মধ্যপ্রাচ্যে থাকে। পাকিস্তানেরও বহু মানুষ মধ্যপ্রাচ্যে কাজ করে, তো তাদের রিজার্ভে একটা চাপ পড়ে অবশ্যই। তো সেই জন্যই আমরা অপেক্ষা করছি, বাংলাদেশ এত একটা স্টেবল পজিশনে আসছে ইনশাল্লাহ। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, অনেকে তা হয়তো তাদের দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু আমি মনে করি বাংলাদেশ এত বড় সমস্যা, সারা বিশ্বের বৈশ্বিক সমস্যার মধ্যে বাংলাদেশের অ্যাচিভমেন্ট, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসছে ইলেকশনের মাধ্যমে, এবং সরকার পরিচালিত হচ্ছে, একটা স্টেবিলিটি আছে মোটামুটি। এতে আমি মনে করি এর চেয়ে আর এই যুদ্ধকালীন সময় এর চেয়ে বেশি আশা করা বোধ আমার মনে হয় উচিত হবে। সবটা বিবেচনা করে বুঝতে হবে। আপনার মানে শুধু সমালোচনার জন্য সমালোচনা কিন্তু আমার ভালো লাগে না, আমি নিজে করি না এটা। গ্রাউন্ড থাকলে অবশ্যই আমি কড়া ভাষায় সমালোচনা করি, কিন্তু আমার বিবেচনায়, আমার অভিজ্ঞতায়, আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমি দেখছি যে যেই অবস্থার মধ্যে বাংলাদেশটা চলছে, যুদ্ধ, সারা বিশ্বে একটা অস্থিরতা, অর্থনৈতিক স্থবিরতা, এবং ফুয়েল ক্রাইসিস হচ্ছে, ফিউয়েল ক্রাইসিস, জ্বালানি সংকট, এর মধ্যে বাংলাদেশ কিন্তু আমি মনে করি মোটামুটি অনেক ভালো চলছে এখন পর্যন্ত। বাকিটা পরে কি হবে জানি না। সুতরাং শুধুই সরকারের সমালোচনা করাটা আমি পছন্দ করি। একজন আপনার কাছে প্রশ্ন করেছে যে যদি ইরান জয়ী হয় তাহলে ফিলিস্তিন স্বাধীন হওয়ার সম্ভাবনা কতটুকু? অনেক সম্ভাবনা আছে। একটা যদি ইরান যদি জয়ী হয়, যিনি প্রশ্নটা করেছেন আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। তিনি একজন বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, এবং তিনি বিশ্ব রাজনীতি বুঝেন, জিওপলিটিক্স। হ্যাঁ, ইরান যদি যুদ্ধ শেষ হয়ে গেলে ইরান তো চতুর্থ পরাশক্তি হবে। তখন যে জিনিসটা হবে সেটা হবে কি জানেন? সেটা হবে তখন ইরান এক চাপ সৃষ্টি করতে পারবে, প্যালেস্টাইনিদের জন্য আলাদা রাষ্ট্র যেন হয়। এই ইস্যুটার উপর একটা চাপ সৃষ্টি ইরানের করার ক্ষমতা থাকবে। তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো তখন এই ইস্যুতে এক হবে, তখন অবশ্যই একটা গ্রাউন্ড তৈরি হবে প্যালেস্টাইনিদের জন্য একটি আলাদা রাষ্ট্র তৈরি হবে। এপিস্টাইন নিয়ে আজকে দেখলাম যে বিল গেটস একটা বলল যে তার পরকীয় তথ্য ব্যবহার করে তাকে চাপে ফেলার চেষ্টা করেছিল এপিস্টাইন। এটা পুরানো কথা, এটা ওল্ড স্টোরি বলে লাভ কি, সবাই জানে। ডোনাল্ড ট্রাম্প এবং এপস্টাইনে ধরা আছে,
এটা সারা ওয়ার্ল্ড জানে। ডোনাল্ড ট্রাম্পের যেদিন অ্যাপস্টিনে তার নামটা এসছে, ছবি এসছে এবং তার নামে বিভিন্ন ধরনের নেগেটিভ ন্যারেটিভ আসছে, তখনই ডোনাল্ড ট্রাম্পের যদি সম্মানবোধ মর্যাদাবোধ থাকতো রিজাইন করা উচিত ছিল। ফরাদ ভাই এখনই নাকি সে হুমকি দিয়েছে, যাই হোক রিপোর্টটা এখন হয়েছে যে আজকে সে খারদ্বীপ দখল করবে। এর আগেও তো খারদ্বীপে আক্রমণ করছে, তখন তো দখল করতে পারেনি। খারদ্বীপে এই বর্তমান আক্রমণগুলো 3 বার হয়েছে আমার জানা মতে, হ্যাঁ, আর বেশি কিনা এরও জানি না। মাত্র 3 আরো টাইমস হয়েছে। দুইবার হয়েছে। খারদ্বীপে আইআরজিসি সৈন্যরা কঠিনভাবে মোতায়েন আছে, যেভাবে আগে ছিল এখনো আছে, এবং 3টা আক্রমণের পর অটুট আছে ইয়ার সৈন্যরা, আইআরজিসি না। সো এগুলো নিয়ে আসলে কিছু মানে হুমকি ধুমকি দিচ্ছে। এটা কি এরকম যে সমঝোতা করতে পারে নাই বলে এখন মানে একটা উসিলা দিয়ে হুমকি মানে ইয়ে দিচ্ছে, আক্রমণ করতেছে, আবার হুমকি দিচ্ছে, তাদেরকে একটা সমঝোতা আনতে বাধ্য, এরকম নাকি আসলে আমি সে? আপনাকে বলে রাখি, ইরান এমন একটা জাতি, আসলে সমস্যাটা হলো কি জানেন, ডোনাল্ড ট্রাম্প ইরান জাতিকে স্টাডি করতে পারে, ইরান জাতিকে আসলে মাপতে পারেনি। ইরান এমন একটা জাতি, কোনোদিন ইরান একেবারে শেষ হয়ে যাবে তারপরে পরাজয় স্বীকার করবে, এটা পার্সিয়ান জাতি। এটা ভুল ধারণা যে এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক অমুক টমুক করে ইরানের নেতারা, এখানে যারা আছেন মাসুদ পেজিশকিয়ান, বাগার গালিবাফ, তারপরে আছেন প্রফেসর মারান্ডি, তারপরে আব্বাস আরাকচি, তারা আছেন আইআরজিসি চিফ, তারপরে মেজর জেনারেল মহসিন রেজাই, তারা গিয়ে একদম হারে আমেরিকার কাছে গিয়ে একেবারে আত্মসমর্পণ করে হাত উঠাই ফেলবে, আত্মসমর্পণ করলাম। নো, they will not do it at all. They are courageous like the lions and tigers, they are fighting like the tigers, and they will fight till the last day against America and Israel. The whole Iranian nation is deeply committed to sacrifice the last drop of blood for the independence for their independence, for their liberty, for their dignity as a nation. তারা তো শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবে। তো এগুলো বলে লাভ। হুমকি ধুমকি তো আমরা শুনতেই আছি, প্রতিদিন একবার করে হুমকি দেয়, কিন্তু কোনো কিছুই লাভ হয় নাই। মাঝখানে সমঝোতাও হয় নাই ওদের, কারণ ইরান তো এগুলো মেনে নিবে না, শর্ত তো মেনে নিবে না, তারা যেসব শর্ত দিয়েছে, বরং ইরানের শর্ত তাদেরকে মেনে নিতে হবে, তাই তো? না, তো দেখা যাক কি হয়, আমরা দেখবো। আমরা কুয়েতে নাকি অনেক হামলা, মানে সব জায়গায় তো হামলা হয়েছে, আপনিও বলেছেন 4টা জায়গায় যোগ করে আরো যোগ করেছেন, সব মিলে দেখা যাক কি হয়। আমরা আজকে এখন পরে যাবে কি জানেন, পরে সমস্যাটা বেশি এই উপসাগরীয় দেশগুলো তো আছেই, মাঝখানে জর্ডনের অবস্থা খারাপ হবে। জর্ডন ক্ষুদ্র একটা দেশ, এই দেশটার উপরে যখন ইরান কঠিনভাবে একটা আক্রমণ করবে, জর্ডন কিন্তু তছনছ হয়ে যাবে। জর্ডনের মিলিটারি কিন্তু এত স্ট্রং না, জর্ডনের ইকোনমিও গালফ কান্ট্রিজ গুলোর মতো। তো জর্ডন কেন, জর্ডন তো চুপ থাকলেই হইতো, তার